আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন সিলান ফ্যামিলি প্ল্যান্টের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি প্রাথমিকে ভর্তিতে ৫% আসন সংরক্ষিত থাকবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ৫% কোটা ছিল। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদ অথবা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত অথবা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি আজ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। মামলাটিতে রোববার শুনানির দিন ধার্য ছিল আপিল বিভাগে। তবে দুদক জানায়, আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন, তাই শুনানিতে সময় প্রয়োজন। পরে শুনানির জন্য নতুন দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। 2018 সালের 29 অক্টোবর খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত 5। একই সাজা হয় অন্য 3 আসামিরও। তবে হাইকোর্টের রায়ে খালাস পান বিএনপি চেয়ারপারসন। বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা ওলামা মাশায়েখদের তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর লেডিস ক্লাবে ইফতার আয়োজনে একথা বলেন তিনি। এ সময় কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। প্রথম রমজানে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল করে আসছে বিএনপি, যেখানে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও অংশ নেন বিএনপির নীতি নির্ধারকরা। এ সময় কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। ওলামা মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। ইফতার মাহফিলে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সবার কাছে আমি আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য, দলের জন্য, দেশের মানুষের জন্য দোয়া চাইছি। অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও সেই তৎপরতা এখনো দৃশ্যমান নয়। আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব, কিন্তু আমরা কিছু সংস্কার করে, আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের অবস্থা শোচনীয় মন্তব্য করে তা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিগত দিনে অপরাধীদের ছেড়ে দিয়ে আলেমদের জেলে আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। বলেন, জুলাই বিপ্লবের পর দেশে বড় সংঘাত হতে পারত, কিন্তু তার কিছুই হয়নি। যা হয়েছে তার 99% রাজনৈতিক, শুধুমাত্র 1% ধর্মীয় কারণে। আহ্বান জানান আইন হাতে তুলে না নেয়ার। দাবি করেন, সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে বাস করলে কোনো গোষ্ঠীর সম্প্রদায় আতঙ্কে থাকবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, এটাই কুরআন শিক্ষা দিয়েছে। কিন্তু উল্টো হাঁটার কারণে মুসিবত জুটেছে। দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাজধানীর নায়ক, ধর্ষক, চোর, বাটপাত, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে।
আর আলেম ওলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। জানান, জব্দ করা টাকা পাঠানো হয়েছে আদালতে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আবাসিক বাসায় অভিযান চালিয়ে জব্দ করা 2 ট্যাঙ্ক ভর্তি 2 কোটি 45 লাখ টাকা 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জব্দ করা এই অর্থ রোববার পাঠানো হয় আদালতে। জব্দ করা এই টাকা পাওয়া গেছে ডিজিএফআই সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায়। সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদক মহাপরিচালক। বলেন, এরই মধ্যে সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2 কোটি 85 লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জনের অপরাধে তার এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। মোহাম্মদপুরে 43 নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদী হাউজিং লিমিটেডের 2 নম্বর সড়কে রাত আনুমানিক 9টার দিকে ছিনতাইকারী সন্দেহে 2 জনকে আটক করে স্থানীয়রা। অভিযোগ আছে তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে 2 জনকে মারধর করছে উত্তেজিত জনতা। পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। ওই 2 জন পুলিশ হেফাজতে আছে। এদিকে গেল 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 167 জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি, যাতে গত 24 ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় মামলা রুজু করা হয়েছে 66টি। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে দেখা দিয়েছে নাব্য সংকট। ফলে ভিড়তে পারছে না বড় পণ্যবাহী জাহাজ। বাধ্য হয়ে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে। এতে লোকসানের মুখে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা। দেশের বিভিন্ন নৌবন্দর থেকে পণ্য নিয়ে জাহাজ ভিড়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই বন্দরটিতে দেখা দেয় নাব্য সংকট। এবারও বদলায়নি পরিস্থিতি। সাধারণত বড় জাহাজগুলো বন্দরে নোঙর ফেলতে নদীতে পানির গভীরতা দরকার 10 থেকে 12 ফুট। তবে বন্দর চ্যানেলে এখন পানি আছে 6 থেকে 7 ফুট। সার, কয়লা, সিমেন্ট ও জ্বালানি বয়ে আনা বড় নৌযানগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়াতেই। পরে লাইটার বা ছোট কার্গো জাহাজে পণ্য আনতে হচ্ছে বাঘাবাড়ীতে। এতে বাড়তি খরচের অভিযোগ ব্যবসায়ীদের। কিছু কিছু জায়গা আছে জাহাজ ঠেকে দাঁড়ায় থাকে, এতে মনে করেন আমাদের জাহাজের অনেক অসুবিধা হয়। ড্রেচিং না করার কারণে এখানে আমাদের জাহাজ আসতেছে না, আমাদের পণ্য আসা অসুবিধা হচ্ছে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হচ্ছে। পাশাপাশি এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতো। এই নৌবন্দরে কাজ থাকার কারণে হাজার হাজার শ্রমিকরা এখানে বেকার হয়ে পড়ছে। নাব্যতা সংকট দূর করতে বাঘাবাড়ীকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে রূপান্তরে পদক্ষেপের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা এই নৌরুটে 1ম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে, তখন জাহাজগুলো ঠেকে যায়। বিশেষ করে ঘটনায় বিআইডব্লিউটিএ প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই নৌরুটটি সচল রাখে। তবে 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
উত্তরবঙ্গের 16টি জেলার পণ্য আনা হয় এ বন্দর দিয়ে। পদ্মা, মেঘনা ও যমুনার 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে বাঘাবাড়িতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকারিভাবে নেই ন্যূনতম চিকিৎসা বা স্বাস্থ্যসেবা, নেই বেসরকারি চিকিৎসা কেন্দ্র। ঠান্ডা কাশি থেকে শুরু করে জটিল সব রোগে চিকিৎসায় একমাত্র ভরসা ফার্মেসির ওষুধ বিক্রেতা। চিকিৎসা ব্যবস্থার এমন শোচনীয় অবস্থা দেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের। দেশের বিচ্ছিন্ন এ জনপদের নানা সংকট নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের প্রথমটি আজ ছবি তুলেছেন সেলিম উল্লাহ। বড় মেয়েকে বিয়ে দেওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় প্রসব জটিলতায় চিকিৎসার অভাবে প্রাণ হারান মা। বিয়ের আনন্দের পরিবর্তে তাই বিষাদের বোঝা পুরো পরিবারে। এমন হৃদয় বিদারক ঘটনা বিচ্ছিন্ন জনপদ উরিরচরের সমিতিহাট এলাকায়। 4 সন্তান রেখে মারা যাওয়া স্ত্রীর শোকে বিপর্যস্ত স্বামী হেলাল। চিকিৎসার কারণে তো এতে মারা গেছে। একটা হাসপাতাল থাকতো এনে তাহলে আর এরকম হইতো না। আমার পরিবারের মতো তো আরো বহুত মানুষের পরিবার চলে গেছে। একই পরিণতির শিকার হন কৃষক জাভেদের স্ত্রী শাহেদা। সন্তান জন্মের সময় জটিলতা তৈরি হলে দ্বীপে কোনো চিকিৎসা না পেয়ে নৌকায় করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতেই প্রাণ হারান তিনি। প্রতি বছরে কিন্তু অন্তপক্ষে ডেলিভারি রোগী অন্তপক্ষে 20 থেকে 40টা কিন্তু মহিলা এই ডেলিভারিতে মারা যায়। চিকিৎসা ব্যবস্থার অভাবে স্বজন হারানোর এমন শোক গাথা উরিরচরের ঘরে ঘরে। স্থানীয়দের তথ্য মতে চরের একটি অংশেই গত 3 মাসে প্রসবকালীন জটিলতা সহ বিনা চিকিৎসায় মারা গেছেন অন্তত 15 জন। 3টে বাচ্চা দেখি মারা গেছে, এখন করার তার কিছু নাই, এটাই কোনো হাসপাতাল নাই, কিছু নাই। এই মাইয়াটা দিন আল্লাহ নিচে কিছু নেই, দেখি বড় দুর্ভাগ্য আমার। বেসরকারি তো নেই, এই দ্বীপে সরকারি স্বাস্থ্যসেবাও শূন্য। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে বেশ কয়েক বছর আগে ভবন করা হলেও জনবল বা চিকিৎসা সরঞ্জামের কোনো বরাদ্দ না থাকায় জরাজীর্ণ সে ভবন এখন পুলিশ ফাঁড়ি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম স্বাস্থ্যসেবার প্রয়োজন তা না থাকার বড় উদাহরণ এই উরিরচর, আর তার জাজ্জল্যমান প্রমাণ এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। ফলে সামান্য অসুস্থতাই মৃত্যুদূত হয়ে হাজির হয় এখানকার মানুষের জন্য। এই যখন স্বাস্থ্যসেবার হাল, তখন চরবাসীর একমাত্র ভরসা ওষুধের দোকান বা ফার্মেসি। সেখানকার বিক্রেতাদের পরামর্শেই জ্বর কাশি থেকে শুরু করে জটিল সব রোগের ওষুধ কিনে সেবন করেন মানুষজন। স্বাস্থ্যসেবার এই দুরবস্থার কথা স্বীকার করছে প্রশাসনও। যেহেতু একটি বিচ্ছিন্ন এলাকা, সেখানে কেউ যেতে চায় না। এই সুবিধাগুলো যাতে বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও একটু নজরদারি বাড়াবো। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের পশ্চিমে মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রায় 170 বর্গ কিলোমিটার আয়তনের এই চরে বসবাস কমবেশি 40,000 মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।